আদালত বলেছেন, দেখেন আমার যে আর্গুমেন্টটা ছিল যেটা সরকারের সন্তুষ্টি, রাষ্ট্রের পক্ষে সরকার রাষ্ট্র পরিচালনা করেন, তারা কোন দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক চুক্তি কেটা করবেন এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার। কোন সুনির্দিষ্ট কোনো বিষয়ে সরকার যদি মনে করেন তাহলে 1956 সালের আইন অনুযায়ী ওনারা যেহেতু ক্ষমতা প্রয়োগ করেন এবং সরকার এখন আর মনে করছেন না, সুতরাং এই ব্যাপারে তার এই চাওয়াটার কোনো যৌক্তিকতা নেই। তৃতীয়ত বলেছেন যে আমাদের যে চুক্তির যে বিষয়টি, সেটি এটা আমারও আর্গুমেন্ট ছিল যে এটা রাষ্ট্রের এবং সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমি কোন দেশের সঙ্গে চুক্তি করব, আমি কোন রাষ্ট্রের সঙ্গে, সেটা একেবারে পলিসিগত কথা। এবং আমাদের সুপ্রিম কোর্টে অসংখ্য নজির আছে যে পলিসিগত বিষয়ে কোনো রিট পিটিশন চলে না এবং রিট পিটিশনে আদালতের কাছে কোনো প্রতিকার পাওয়া যায় না, সেটাই আমি আদায় করি। উদাহরণস্বরূপ আমি পদ্মা ব্যারেজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি উল্লেখ করেছি যে বর্তমান সরকার আসার পরে এটি কার্যকর করেছে এবং সেটা গ্রহণ করা উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে পাস হয়েছে। সুতরাং এটা সরকার কোন কাজটি করবে কি করবে না এখন তো সরকারের বেশি ব্যাপার, এটা আমি আদালত বলেছি, সেটা আদালত বিবেচনা নিয়েছে। আদালত দুই একটা বিষয় পর্যবেক্ষণ করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা বলেছেন এখন একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, নতুন সরকার আসছে, একটা নির্বাচিত সরকার আসছে এবং পার্লামেন্ট অত্যন্ত ফাংশনাল এবং ভাইব্রেন্ট, যে সংসদ অত্যন্ত কার্যকর রয়েছে এবং সেখানে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে এবং সেখান থেকে এগুলো বিষয়ে আলোচনা হতে পারে বলেও আদালত তার আদেশে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। আর মৌলিক ভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা হতে পারে, একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা আদালতের অবজারভেশনের মধ্যে আছে। তো আমরা এখন যেটা হয়েছে যে মোটা দাগে যে এই নীতিগত বিষয় এবং আদালতের যে ক্ষমতা এবং আদালত যে ক্ষমতার মধ্যে থেকে কাজ করে থাকেন সেই ক্ষমতার মধ্যে এই রিট পিটিশনটা পড়ে না, এই কারণে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। উনি বলেছেন উনি রিট খারিজের আলোচনাতে আপিল হয়ে যাবে, সেখানে আপনাদের দেখুন, একজন ব্যক্তি যদি কোনো কারণে হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তার জন্য তো অবশ্যই তিনি আপিল বিভাগে যেতে পারেন। ইতিপূর্বেও তো তার একই ধরনের রিট পিটিশন খারিজ হয়েছিল, তিনি আপিল বিভাগে গিয়েছিলেন, আপিল বিভাগ তাকে লিভ দেয়নি, না দিয়ে তার এটা সামারলি রিজেক্ট করে দিয়েছে। তো উনি এখন এই রায়ে সংক্ষুব্ধ হলে তিনি আপিল বিভাগে যেতে পারেন, সেটা তার একটা আইনগত অধিকার এবং সে অধিকার যখন তিনি প্রয়োগ করবেন তখন আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আইনগত যে বিধান সেই বিধানগুলো একইভাবে উপস্থাপন করব, তখন চূড়ান্ত বিবেচনায় আপিল বিভাগ যা রায় দিবেন সেটি হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে একটা আপিল করেছেন, একটা সরু অনুচ্ছেদের রায়টা হ্যাঁ, আপনারা জানেন যে স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যে আমাদের একটি হাইকোর্ট বিভাগের রায়, আমরা বলে থাকি সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করেছি। এটা আপিল বিভাগে আজকে কার্যতালিকায় চেম্বার জাজের আদালতে আসবে বলে আমরা আশা করছি এবং আমরা আজকেই চেষ্টা করবো এটা শুনানি করার জন্য। এখানে আমরা মূলত এই রায়টাকে চ্যালেঞ্জ করেছি। এই রায়টা কিন্তু খেয়াল করে দেখবেন, এই রায়টা চ্যালেঞ্জ করা ঠিক না, এটা কিন্তু আমরা আপিল ফাইল করেছি সরাসরি। চ্যালেঞ্জ ইন দ্য সেন্স যে আপিল, হাইকোর্ট যে রায়টা দিয়েছিল, হাইকোর্ট কিন্তু আমাদেরকে আপিল করার অনুমতি দিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি আরো বলেছি, হয়তো আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো কারণে আপিল বিভাগে আপিল করতে হয় তাহলে তার স্তর কিন্তু প্রথমে লিভ টু আপিল করে তারপরে আপিল হয়। আর একটা ক্ষেত্রে মানে এক্সেপশনাল যে ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি আপিল করতে পারেন, তার মধ্যে একটা যদি হাইকোর্ট নিজেই বলে থাকে যে না আমি এটা আপিল বিভাগের বিবেচনার জন্য দরকার, সার্টিফিকেট ইস্যু করা বলে। তো এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আমরা আদালতের কাছে, মাননীয় চেম্বার বিচারপতির কাছে আজকে আমরা আপিলটি আমরা ইতিমধ্যে দায়ের করেছি। আমরা আশা করছি আজকে হয়তো শুনানি হবে এবং আমরা নিশ্চয়ই এই রায়ের কার্যকারী স্থগিতের জন্য আবেদন করব। আপিল করেছেন, আপিল করার অনুমতি দিয়েছেন, প্রশ্ন আমাদের
সেগুলোতে কি চেয়েছে? আমি তো বললামই যে আমরা প্রথমত চেয়েছি যে অপারেশন অফ দ্য জাজমেন্ট, হাইকোর্টে যে জাজমেন্টে দিয়েছিল, হাইকোর্ট তো নিজেই বলেছে যে তার রায়টি চূড়ান্ত নয়, কারণ এটি তো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন জড়িত, যদি আপিল বিভাগ নিষ্পত্তি করবে। তো আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে, এমন একটা প্রার্থনা আমরা আদালতের কাছে মানে করেছি। কি সচিবালয় প্রতিষ্ঠা যে 3 মাসের একটা নির্দেশনা আছে, তারপরে আমরা ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছি। সেপারেট সেক্রেটারিয়েটের ব্যাপারে সরকারের দিকের সেন্স হচ্ছে যে আরো অধিকতর যাচাই বাছাই শেষে শীঘ্রই বিল আসবে, আইন সম্পাদকও গতকাল তাই বললেন। একটু জানতে চাই এই অ্যাপিলেট ডিভিশনে এইটার যে নিষ্পত্তি হবে বা যেভাবে নির্দেশনা আসবে সেইটা সরকারের ওই বিলের ব্যাপারে প্রভাব ফেলবে কিনা, বা দুটোকে কিভাবে দেখতে হবে? দেখুন, আমি তো প্রথম কথা মনে করি যে আমাদের যে রাষ্ট্রের 3টা অর্গান, পার্লামেন্ট তো সবসময় স্বাধীন তাদের আইন প্রণয়ন করার ক্ষেত্রে, আইন সংশোধন করার ক্ষেত্রে। বিচার বিভাগের কাজ হচ্ছে পার্লামেন্টে যদি এমন কোনো আইন পাশ করে যে আইনটা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে তো সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আছেই। এখন যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট নিজেই বলেছে এটা আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আপিল বিভাগের, তো এটা প্রকার অন্তরে তো বোঝাই যায় যে আলটিমেটলি এই রায়টি চূড়ান্ত নয়, সুতরাং আপিল বিভাগের রায়টি হবে চূড়ান্ত। তবে আইনজীবী হিসেবে যেটুকু বলতে পারি যে কোনো সুপ্রিম কোর্টের কোনো রায় যখন দিবেন এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা, মেনে চলা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী আমাদের সাংবিধানিক ভাবে আছে।